মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মিজানুর রহমান আজহারীর জীবনী সম্পর্কে। মিজানুর রহমান আজহারীর জীবনী শুনে কেঁদেছেন কোটি কোটি দর্শক। আজকের ভিডিও দেখলে আপনার চোখের কোণেও পানি আসতে বাধ্য হবে। সত্যের পক্ষে কথা বলে নিজের অবস্থানকে টিকিয়ে রাখাটা কতটা কষ্টের সেটা হয়তো মিজানুর রহমান আজহারী সাহেবকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। দীর্ঘ 5টি বছর নিজ মাতৃভূমিতে পা রাখতে পারেননি মিজানুর রহমান আজহারী। আজকের ভিডিওতে আমরা তার ছোটবেলা থেকে বর্তমান জীবন পর্যন্ত আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। কারো জন্য গর্ত খুঁড়লেই সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তার জলজান্ত উদাহরণ হচ্ছে মিজানুর রহমান আজহারী। 15 থেকে 20 লক্ষ মানুষের মধ্যেই ইসলামের দাওয়াত দিয়ে মিজানুর রহমান আজহারী আবারও প্রমাণ করে দিলেন, আল্লাহ যান মঙ্গল চান, সারা জাহানের মানুষ মিলেও তার কোনো ক্ষতি করতে পারেন না। তার এই সফলতার পেছনে রয়েছে লম্বা এক কাহিনী। আজকের ভিডিওতে আমরা সেই কাহিনীটাই তুলে ধরার চেষ্টা করব। তাহলে কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকের ভিডিওর লাইক টার্গেট 3000, তাই আশা করি আপনারা ভিডিওতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনেই সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কয়েকজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে বাবা, মা ও এক ভাই রয়েছেন। শিক্ষা জীবনে মিজানুর রহমান আজহারী ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পরে 2013 সালে মালয়েশিয়া যান। সেখানেই গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। গবেষণা এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যেই এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর পিএইচডি গবেষণা করেছেন তিনি। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মূলত তার নাম মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারী উপাধিটি যুক্ত করা হয়েছে। এজন্য লোকমুখে পরিচিত তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী। দাম্পত্য জীবনে মাওলানা মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার 2টি কন্যা সন্তান রয়েছে। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার প্রতিটি তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। সুললিত কণ্ঠে কুরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মূলত তার গবেষণাধর্মী আলোচনার কারণেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা খুব সহজেই বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে
দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। কর্মজীবনে মিজানুর রহমান আজহারী 2010 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন। মিজানুর রহমান আজহারীর একটি ফেসবুক আইডি এবং অফিসিয়াল একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে এবং নিজের ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। মূলত এই চ্যানেল এবং পেজের কোনো রকম মনিটাইজেশন সে অন করেননি, তাই তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে তাফসিরের মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন। অবসর সময়ে মিজানুর রহমান আজহারী বই লিখতে অনেক বেশি পছন্দ করেন। মিজানুর রহমান আজহারীর প্রথম বই মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া 2021 সালের অমর 21 বইমেলায় প্রকাশিত হয়। আজহারীর দ্বিতীয় বই আহ্বান, আধুনিক মননে আলোর পরশ 2022 সালে প্রকাশিত হয়। তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ প্রকাশিত হয় এবং সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার। সমালোচনার শহরে বাস করলে বদনাম তো একটু থাকবেই। যাকে নিয়ে এত আলোচনা তার তো কিছু সমালোচনাও থাকে। চলুন এবার একটু সমালোচনার বিষয়টা জেনে নেওয়া যাক। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল একাধিকবার নিষিদ্ধ করেছিলেন সাবেক সরকার। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলেও দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করার ফলে বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। 2021 সালের অক্টোবরে লন্ডনে এনআইটিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যে হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও ভিসা বাতিলের পক্ষে আদালত রায় দেন। 2023 সালের 6 ডিসেম্বর আজহারীর টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে একটি টুইট করা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীকালে 8 ডিসেম্বর তিনি টুইটের ব্যাখ্যা দেন। তিনি সেখানে বলেছিলেন, ব্যক্তিগতভাবে আমি কখনোই টুইটার চালাইনি, আমি শুধু আমার ভেরিফাইড ফেসবুক পেজটি চালাই। কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে। বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট হিসেবে দাবি করেন এবং দেখা মাত্রই সেটি ডিলিট করতে বলেন। সত্যের পক্ষ নিয়ে কথা বলার জন্য মিজানুর রহমান আজহারীকে দেশত্যাগ করতে হয়েছিল। মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়া নিয়ে এবং মাহফিলে দেলোয়ার হোসেন সাঈদীর উদাহরণ দেওয়া নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সমালোচনা করতে থাকেন। পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হলে 2020 সালে বাধ্য হয়ে 29 জানুয়ারিতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে মালয়েশিয়া চলে যান। সর্বশেষ ছাত্রদের হাতে 2024 সালের 5ই আগস্ট সাবেক সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরে 2রা অক্টোবর 2024 সালের বুধবার দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারী। প্রায় 4.5 বছর দেশে পা রাখতে পারেননি মিজানুর রহমান আজহারী। তার কোনো তাফসিরুল কুরআন মাহফিলও হয়নি। গত 27 ডিসেম্বর 2024 সালে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয় কক্সবাজার পেকুয়াতে। 15 থেকে 20 লক্ষ মানুষের ভিড়ের মাঝে আবারও তাফসিরুল কুরআন মাহফিলের বক্তব্য রেখে মিজানুর রহমান আজহারী আবারও প্রমাণ করে দিলেন জনপ্রিয়তা কখনো শেষ হয়ে যায় না যদি সে ব্যক্তিটি সৎ হয়। আজকের ভিডিওতে স্বল্প পরিসরে মিজানুর রহমান আজহারীর বায়োগ্রাফি নিয়ে আলোচনা করা হয়েছিল। আশা করছি ভিডিওটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবেসে থাকলে কমেন্ট করে জানাবেন।